তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এই যে ভর, তো ভর নিয়ে আমরা আলোচনা করব এবং ওজন নিয়েও আলোচনা করব। তো এই যে টপিকগুলো, এগুলো কোন চ্যাপ্টারের বন্ধুরা? সেটা হচ্ছে মহাকর্ষ। এটা আপনারা সকলেই জানো, এর আগের ভিডিও আপনারা দেখে এসেছেন। এবং এই যে ম্যাথটি তোমরা দেখতে পাচ্ছ, এই ম্যাথটা কেমনভাবে করতে হয় সেটা আপনাদেরকে বলে দিয়েছি। দেখো, এখানে বস্তুর উল্লম্বভাবে ঊর্ধ্বে নিক্ষেপণ করা হলো, উপর দিকে নিক্ষেপণ করা হচ্ছে। তাহলে তোমরা এখানে বলো তো এর মানটা মাইনাস নেবো নাকি প্লাস নেবো? এ মানে কি ত্বরণটা। তো দেখো, উপর দিকে আমরা ছুটছি, তাহলে অবশ্যই এখানে আমরা যে অবিকর্ষিত ত্বরণ, এর মানটা আমরা মাইনাস নেব, কারণ অভিমুখে হচ্ছে না গতির অভিমুখে, গতির বিপরীত দিকে যাচ্ছে, তাই এখানে মাইনাস নেব। এবং যেগুলো আমরা বের করতে বলবে এই সূত্রটার থেকে আমরা বের করতে পেরে যাব। তো চলো, আর বেশি কিছু বলছি না, তোমরা এটা করতে দেখতে পারো। তো দেখো, আমরা যে টপিক সেটাতে চলে আসছি, ভর। তো আমরা ভর জিনিসটা জেনেছি, হ্যাঁ। তো সেটা নিয়ে আর আমরা বেশি কিছু বলছি না, কারণ আমরা সবাই বুঝতে পারছি ভর মাস জিনিসটা কি। তো কোনো বস্তুর ভর যত বেশি হবে তার জাড্যটা কিন্তু তত বেশি হবে। এবং জাড্য জিনিসটা কি, নিউটনের সূত্রতে আমরা জেনেছি। এবং এই জাড্য ধারণা নিউটনের কোন সূত্র থেকে পেয়ে থাকি তোমরা কমেন্ট করে জানাবে, কারণ তোমরা এই ভিডিওগুলো দেখেছো। তো পৃথিবীতে চাঁদে এমনকি মহাশূন্য এটি অপরিবর্তিত থাকে। তাহলে এই যে ভর, এই ভরের মানটা কিন্তু চাঁদেও সে একই থাকবে, পৃথিবীতেও একই থাকবে, এমনকি মহাশূন্য এটি অপরিবর্তিত থাকবে, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না কিন্তু। বুঝতে পারছ? তাই কোনো বস্তুর ভর ধ্রুবক এবং স্থানভেদে এটা পরিবর্তন হয় না। তাহলে ভরটা কোনোদিনও কোথাও চেঞ্জ হবে না, এটা আপনারা বুঝতে পেরেছে তো এইখান থেকে। কারণ তোমাদের এমসিকিউ দিয়ে দেয় নিম্নের কোনগুলো চেঞ্জ হবে। যখন তোমাদের থাকবে যে সরি, যখন আপনাদের প্রশ্ন থাকবে যে কোনটা চেঞ্জ হবে না, তখন অবশ্যই ভর যদি থাকে সেখানে সঠিক উত্তর করবে। ভর আর ভার কিন্তু এক জিনিস নয়, ভারকে আমরা বলি ওজন। এবার আমরা ওজন নিয়ে জানব। তো ওজন দেখো কি, তো পৃথিবীর প্রতিটি বস্তুকে একটি নির্দিষ্ট বল আকর্ষণ করে এবং এই আকর্ষণ বল বস্তুর ভর এবং অভিকর্ষণ ত্বরণের উপর নির্ভর করে। তাই আমরা কোনো বস্তুকে যদি পৃথিবীর দিকে আকর্ষিত হয় তাহলে হচ্ছে এই বস্তুর ওজন। তোমরা দেখতে পাচ্ছ F সমান ma। এবার এই জায়গায় এটাকে আমরা ত্বরণ বলি, আর এবার অভিকর্ষের ত্বরণ যদি করতে হয় তাহলে জি আমরা বসিয়ে দিই এর জায়গায়, তাহলে এটা হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার তোমাদের এখানে কি প্রশ্ন আসতে পারে? ওজনের এসআই একক বলের এককের মতোই হবে, অর্থাৎ নিউটন হবে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পেরে গেছো। এখান থেকে এইটুকুই আপনাদেরকে ইনফরমেশন যথেষ্ট। এবং তোমাদেরকে বলে রাখি, এই যে পৃথিবীতে এবং অন্য যে কোনো গ্রহের সর্বত্র বস্তুর ভর একই থাকে, কিন্তু বস্তুর ওজন অবস্থানের উপর নির্ভর করে, কারণ জিওর অবস্থানের উপর নির্ভর করে। তাহলে এটা কিন্তু অবস্থানের উপর, এটা কিন্তু চেঞ্জ হবে, এই ভার বা এই ওজন, কিন্তু ভরটা কী হবে? একই থাকবে। এইটুকুই ইনফরমেশন এখান থেকে আপনাদের যথেষ্ট। এবারে আমরা জানবো খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, এবং এখান থেকেও আপনাদেরকে প্রশ্ন দিয়েছিল। তো দেখো, পৃথিবীর যে ভর সেটা হচ্ছে 5.98 × 10⁻²৪, ব্যাসার্ধ হচ্ছে 6.37 × 10⁻6, এবং চাঁদের ভর হচ্ছে 7.36 × 10⁻22, ব্যাসার্ধ হচ্ছে 1.74 × 10⁻6। এবারে যেটা মেন হচ্ছে, যেটা আপনাদের প্রশ্ন দিয়েছিল যে চাঁদে কোনো বস্তুর ওজনটা কত হবে। তো 1/6 পৃথিবীর ওজন বস্তুর ওজন হবে। ধরো, তোমাদেরকে যদি এটা বোঝাতে চাই, ধরো একটা পৃথিবীতে একটা ওজন রয়েছে, একটা ভর রয়েছে, সেটা 10 কেজি। তো পৃথিবীতে ওই বস্তুর ওজনটা কত হবে? তো পৃথিবীতে কত হবে এটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমরা বসিয়ে দিচ্ছি, এখানে আমরা ডাইরেক্ট মান পেয়ে যাচ্ছি, যেহেতু এখানে আমাদের ভর মানে কি, ভরটা দেওয়া রয়েছে, তাই এখানে আমরা কী করি, m × g করে দিচ্ছি। এখানে আমরা পেয়ে যাচ্ছি বস্তুর ওজন, অর্থাৎ ভারটা পেয়ে যাচ্ছি, ভরটা দেওয়া আছে, ভারটা আমরা পেয়ে যাচ্ছি। জিনিসটা বোঝা গেছে? এবার আপনাদের এখানে যেটা আপনাদেরকে বলে দিলাম যে কোনো পৃথিবীতে যদি একটা বস্তুর ওজন যদি কত হয় এবং চাঁদে সেটা কত হবে, সেটা 1/6 গুণ হবে, সেটা আপনাদেরকে বোঝাচ্ছি এই উদাহরণটা থেকে, উদাহরণ 10.5। তো পৃথিবী পৃষ্ঠে একটি বস্তুর ওজন যদি হয় 10 নিউটন, যদি এটা ভরের ওজন হতো তাহলে কিন্তু ভরটা সেমই থাকতো। জিনিসটা বুঝবে ভালো করে,
যদি এখানে পৃথিবী পৃষ্ঠে একটি বস্তুর ভর যদি বলা থাকতো এখানে 10, তাহলে তুমি চাঁদে ওজন করো, মহাশূন্যে ওজন করো, যেখানে ওজন করবে সেটা 10 হবে। কিন্তু এখানে বস্তুর ওজন বলে দিয়েছে, অর্থাৎ ভার বলে দিয়েছে। তাহলে ভারটা কিন্তু কী হয়, যদি তুমি চাঁদে ওজন করো তাহলে সেটা এই পৃথিবী ওজনের 1/6 গুণ হয়ে থাকে। তাই এটাই করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে এইটুকু জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, এবং এখান থেকে আপনাদের প্রশ্ন আসার চান্সটা খুবই খুবই খুবই। তো অবশ্যই এইগুলো দেখবে, এবং যদি বুঝতে পারো তো ভালো জিনিস, না বুঝতে পারলে কমেন্ট করো। ঘাত এবং চাপ এবার আমরা জানবো। তো দেখো আমরা কি জানবো, ঘাত এবং চাপ। তো তোমরা দেখবে একটা পরীক্ষায় তোমরা দেখতে পারো যে ছুরি কাটার যন্ত্রগুলো অনেক খুবই তীক্ষ্ণ হয়। ট্রাক বা মোটর বাসের টার বেদটাও বেশি হয়। হ্যাঁ, এরকম জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন। তো এইগুলো কেন করা হয়? তো এই প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য আমাদেরকে ঘটনাগুলিকে বোঝার জন্য বস্তুর উপর নির্দিষ্ট অভিমুখ, প্রযুক্ত মোট ঘাত এবং প্রতি একক ক্ষেত্রফল প্রযুক্ত বল, এই বিষয়গুলির সঙ্গে পরিচিত হতে হবে। তবে আমরা জানতে পারবো যে কেন এগুলা এরকম হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ একজন লোক সে বুড়ো আঙুল দিয়ে পেরেকটাকে ঢুকিয়ে দিচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ। তুমি পিণ্ডি অগ্রভাগে প্রসারিত ক্ষেত্রফলের বল প্রয়োগ করো, সেই বলটি বোর্ডের ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল। এই বলটি পিনের সূচল প্রান্ত খুবই কম ক্ষেত্রফলে ক্রিয়াশীল হয়। তাহলে তুমি শিথিল বালিশের উপর যদি তুমি দাঁড়াও, তুমিও দেখবে পাগুলো কী হচ্ছে, বালিশের নিচে ঢুকে যাচ্ছে। এবং তুমি যদি বালির উপরে শুয়ে পড়ো, তুমি দেখবে তোমার শরীর আর বালির গভীরে যাচ্ছে না। কিন্তু তুমি যদি বালির উপরে দাঁড়িয়ে থাকো, কিন্তু আপনার পাটা বালির নিচে যাবে। তো এইগুলো কেন হচ্ছে, তো এইগুলো আমরা এই চ্যাপ্টার থেকে জানবো, অর্থাৎ এই টপিক থেকে জানবো। তো সেই টপিকটা আমরা দেখো। তো ওজন হলো নিচে থেকে উল্লম্বভাবে ক্রিয়াশীল একটি বল, একে আমরা বলছি কি, এই ওজনটা কি হচ্ছে, উল্লম্বভাবে নিচের দিকে ক্রিয়াশীল একটি বলকে আমরা বলছি। এবার এক্ষেত্রে প্রযুক্ত বল বালিপৃষ্ঠের সঙ্গে লম্বভাবে ক্রিয়াশীল হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ পাটা যখন রাখছো তুমি লম্বভাবে ক্রিয়াশীল হচ্ছে। হ্যাঁ, তাই এটা ঢুকে যাচ্ছে পাটা মাটির বালিতে। তো বস্তুর তলের সঙ্গে লম্বভাবে ক্রিয়াশীল বলকে ঘাত বলছে। তাহলে বস্তুর লম্বভাবে যে ক্রিয়াশীল হচ্ছে সেটাকে আমরা কি বলবো, ঘাত বলবো। আশা করি জিনিসটা বুঝতে পেরে গেছো। এবার উপরোক্ত ক্ষেত্রগুলিতে ঘাতের পরিমাণ একই, কিন্তু এদের প্রভাবটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো ঘাতটা তুমি যখন শুয়ে থাকবে সে তখন তো ঘাতটা তুমি লম্বভাবে শুয়ে থাকো, সে ঘাতটা দেখেই হচ্ছে, কিন্তু কী হচ্ছে, এদের প্রভাবটা ভিন্ন ভিন্ন। সুতরাং ঘাতের প্রভাবে যে তল একটা ক্রিয়াশীল, এই তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, অর্থাৎ ক্ষেত্রফলটা কিন্তু ডিপেন্ড করছে এখানে। তাই আমরা এখানে বলতে পারি একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ক্রিয়াশীল ঘাতকে আমরা চাপ বলি। তাই একক ক্ষেত্রফলে ক্রিয়াশীল একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ক্রিয়াশীল ঘাতকে আমরা চাপ বলি। তো চাপ সমান আমরা লিখতে পারি ঘাত বাই ক্ষেত্রফল। হ্যাঁ, এবং ঘাত ও ক্ষেত্রফলের এসআই একক আমরা যদি পাই তাহলে সেটা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার বা নিউটন পার মিটার স্কোয়ার। হ্যাঁ, এটাই। এবারে পাস্কেল এর সমান চাপের এসআই একক পাস্কেল বলা হয়ে থাকে। তাই পাস্কেলের সমান যে চাপের একক সেটা আমরা পাস্কেল বলে থাকি। এই হচ্ছে ব্যাপার, এবং পাস্কেলের আমরা শর্টে পিএ লিখে থাকি। তাহলে এই সূত্রটা মনে রাখবে, চাপ সমান ঘাত বাই ক্ষেত্রফল। এই অঙ্কগুলো আর বেশি কিছু দেখছি না আমরা। এবার দেখো প্রবাহীর চাপ। সকল তরল ও গ্যাসীয় পদার্থগুলি হল যে প্রবাহী। কঠিন বস্তু উপর উহার ওজনের সঙ্গে কোনো তলের চাপ প্রয়োগ করে অনুরূপ প্রবাহের ওজন ও একই পাত্রে তাদের আবদ্ধ রাখে। এই পাত্রের এগুলো ছাড়ো। এবার দেখতে পাচ্ছ প্লাবতা নয়, প্লবতা। তো এটা কি? তো এটা হচ্ছে বোতলের জলে তোমরা যদি সমুদ্রে নিয়োজিত করো, তোমরা দেখছো বোতলের উপরে কিন্তু জল কর্তৃক, আচ্ছা তোমরা এগুলো ছাড়ো, আপনাদেরকে একটা উদাহরণ বলে দিচ্ছি। তোমরা এইখানে নিচে দেখতে পাচ্ছ একটা জগের উপরে একটাকে ভাসছে। হ্যাঁ, এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে লোহার পিণ্ডে কিন্তু জলে ডুবে গেছে, কিন্তু একটা কর্ক জলে কি আছে,
ভাসছে। এটা কেন হচ্ছে? এটা প্লবতার জন্য কিন্তু হয়ে থাকে। এবং সেটা কী জিনিস? তো দেখো, বোতলটির উপর জল ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ করে, তাকে ঊর্ধ্বঘাত বা প্লবতা বলে। তাহলে প্লবতা কাকে বলবো? যখন বিপরীতে একটা বল ক্রিয়া করছে। প্রকৃতপক্ষ সকল বস্তুর প্রবাহের মধ্যে নিমজ্জিত অবস্থায় প্লবতা বল অনুভব করে। প্লবতা বলের ওই মান প্রবাহী মানের ঘনত্বের উপর নির্ভরশীল হয়, অর্থাৎ ঘনত্বটা কেমন হবে তার উপরে কিন্তু নির্ভরশীল হয়ে থাকে। এবার আমরা যাব নেক্সটে। তো চলো, কম ঘনত্বের বস্তুগুলি তুলনামূলক বেশি ঘনত্বের তরলে ভাসে, অর্থাৎ যাদের ঘনত্বটা কম হবে সেই বস্তুগুলো বেশি ঘনত্বের তরলে ভাসবে। বুঝতে পারছো? তাহলে কম ঘনত্বের বস্তুগুলো তুলনামূলক বেশি ঘনত্বের তরলে ভাসবে। বস্তুর ঘনত্ব তরলের ঘনত্ব অপেক্ষা তুলনামূলক বেশি হলে ওই বস্তু তরলে ডুবে যায়। অর্থাৎ যদি বস্তুর ঘনত্বটা তরলের ঘনত্ব অপেক্ষা তুলনামূলক বেশি হয়, যদি তরলের ঘনত্বের থেকে যদি বেশি হয়ে যায় বস্তুর ঘনত্বটা, তাহলে সেটা কী হবে? তরলে ডুবে যাবে। তাহলে ডিপেন্ড করছে এখানে ঘনত্বের উপরে। তাহলে ঘনত্বটা যদি তরলে যদি বস্তুর ঘনত্ব তরলের ঘনত্ব থেকে যদি বেশি হয়, তাহলে সেটা ডুবে যাবে। এই টপিকগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। আর এখান থেকে আর্কিমিডিসের নীতি বা সূত্র তো তোমরা সেটা সকলে জানো, তাও তোমাদেরকে একটা বলে দিই। জল কর্তৃক ঊর্ধ্বমুখী ক্রিয়াশীল এই প্রবণতাকে আমরা বলকে আমরা প্রবণতা বলছি, যে আমরা জলের ঊর্ধ্বমুখী যে ক্রিয়া করছি সেটাকে আমরা প্রবণতা বলতে থাকি। এবার দেখো, একটি বস্তু সম্পূর্ণ বা আংশিকভাবে কোনো প্রবাহিতে নিমজ্জিত থাকলে এটি একটি ঊর্ধ্বমুখী বল অনুভব হয়, এবং এই বলের মান বস্তু কর্তৃক অপসারিত প্রবাহের ওজনের কী হয়? সমান হয়ে থাকে। এটা হচ্ছে আর্কিমিডিসের সূত্র বা নীতি, তোমরা যাই বলো না কেন। অর্থাৎ একটি বস্তু সম্পূর্ণভাবে বা আংশিকভাবে কোনো প্রবাহিতে যদি নিমজ্জিত থাকে, তাহলে এটি ঊর্ধ্বমুখী একটা বল অনুভব করবে। এই বলের মানটা কী হবে? যে বলটা ক্রিয়া করছে সেই বলের মানটা বস্তু কর্তৃক অপসারিত প্রবাহের ওজনের সমান হবে। অর্থাৎ যে বল ক্রিয়া করবে সেটা তার যে ওজন, সে কতটা জল অপসারিত করলো সেই প্রবাহের ওজনের সাথে কী হবে? সমান হবে। এটাই বলতে চেয়েছে আর্কিমিডিসের সূত্র। এবার এখান থেকে তোমাদের প্রশ্ন এসেছিল, সেটা হচ্ছে কি? তোমরা দেখতে পাচ্ছ ল্যাক্টোমিটার দুধের নমুনার বিশুদ্ধতা যাচাই করা হয়। কোন যন্ত্রের সাহায্যে দুধের নমুনা বিশুদ্ধ যাচাই করা হয় বিশুদ্ধতা? সেটা হচ্ছে ল্যাক্টোমিটার। এবং হাইড্রোমিটার তরলের ঘনত্ব নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। হাইড্রোমিটার, হাইগ্রোটা আলাদা এবং হাইড্রোটা আলাদা। হাইগ্রো কি? আপেক্ষিক আর্দ্রতা, এবং হাইড্রো সেটা হচ্ছে তরলের ঘনত্ব। তো এইগুলো আপনারা মনে রাখবেন। এবার যদি যাই আপেক্ষিক ঘনত্বটা কি, তো পদার্থের একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। তো ঘনত্বটা কি? পদার্থের একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। তো ঘনত্বের একক হচ্ছে কেজি প্রতি ঘন মিটার, কেজি পার এমকিউ। এবার দেখো, আপেক্ষিক ঘনত্বের সাথে পদার্থের ঘনত্ব বা জলের ঘনত্ব। তাহলে যেহেতু আপেক্ষিক ঘনত্ব দুটি সমরাশির অনুপাত, তাই এর কোনো একক নেই। তাই আপেক্ষিক ঘনত্বের কোনো একক আপনারা পাবেন না। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা অঙ্ক করা আছে, কি আছে? রূপের আপেক্ষিক ঘনত্ব দেওয়া আছে তো, এবং জলের ঘনত্ব দেওয়া আছে। তাহলে এসআই একক রূপের ঘনত্বটা কত হবে? তো রূপের ঘনত্ব বা জলের ঘনত্ব হবে। এরকমভাবে আমরা কিন্তু করে থাকি। এবার রূপের আপেক্ষিক ঘনত্ব যদি আমাদের দেওয়া থাকে, তাহলে আমরা এখানে দেখো বজ্র গুণন করে এগুলো আমরা করতে পারি। তো এটা হচ্ছে ব্যাপার। এবার চলো এই চ্যাপ্টার থেকে আমরা ডিটেলসে কী শিখলাম সেটা জানি। তো মহাকর্ষ সূত্র অনুযায়ী দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক, এবং এদের মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বিশ্বব্রহ্মাণ্ডের যে কোনো স্থানের বস্তুর ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য হবে, তাই এই সূত্রকে সর্বজনীন সূত্র বলা হয়ে থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা হচ্ছে মহাকর্ষ সূত্র। বস্তুগুলি যদি বৃহৎ না হয় তবে এই মহাকর্ষের বল খুবই দুর্বল হবে। অভিকর্ষজ বল উচ্চতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়। অর্থাৎ যদি অভিকর্ষজ বল উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কী হচ্ছে? হ্রাস পাবে। যদি উচ্চতা বৃদ্ধি করো তাহলে অভিকর্ষজ বলের মানটা কমে যাবে। এই বল ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে বিভিন্ন হয়। মেরু অঞ্চলের থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে ক্রমশ হ্রাস পেয়ে থাকে। অর্থাৎ মেরু অঞ্চলে কী হয়? বেশি হয়ে থাকে। পৃথিবীর যে বলে কোনো বস্তুকে আকর্ষণ করে তাই ইচ্ছে এই বস্তুর ওজন। ওজন হচ্ছে বস্তুর ভর এবং অভিকর্ষণ ত্বরণের গুণফল, এবং এটাকে আমরা বল বলে থাকি। তাই এই ওজন বা ভারের একক আর বলের একক একে হয়ে থাকে। বস্তুর ওজনের স্থানভেদে বিভিন্ন হবে, কিন্তু বস্তুর ভর সেটা কনস্ট্যান্ট থাকবে। তোমরা এখানে একটা বস্তুর ওজন ভরটা যে হবে চাঁদো সেই হবে। প্রবাহিতে নিমজ্জিত অবস্থায় সকল বস্তু প্লাবতা বল অনুভব করে। বস্তুর উপাদানের ঘনত্ব যদি তরলের ঘনত্ব অপেক্ষা কম হয়
তাহলে কী হবে, বস্তুটা কী হবে, তরলে উপরে তলে ভাসবে। অর্থাৎ যদি বস্তুর উপাদানের ঘনত্বটা যদি তরলের ঘনত্ব অপেক্ষা কম হয়, তাহলে তরলের ঘনত্বের থেকে কম হতে হবে বস্তুর ঘনত্বটা, তবেই সে উপরে ভাসবে। যদি না হয়, তার উল্টোটা হয়ে যায়, তাহলে কিন্তু, আর যদি বস্তুর উপাদানের ঘনত্ব তরলের ঘনত্বর অপেক্ষা বেশি হয়ে যায়, অর্থাৎ বস্তুর ঘনত্বটা কী হচ্ছে, তরলের ঘনত্বের থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে সেটা তরলে ডুবে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।